বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান একটা বিরাট চমক দেখিয়েছেন। চমক বললেও কম বলা হবে, এমন এক ঘটনা ঘটাতে যাচ্ছেন যেটা কিনা রীতিমতো স্তম্ভিত করে দিয়েছে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে থাকা আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের। মানে এ নিয়ে কোনো আলাপ ছিল না তেমন, যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকার যে অধ্যাদেশ জারি করেছে, তারেক রহমান সরকার সেটাকে আইনে পরিণত করবে কিনা। বরং জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অধ্যাদেশ কেন এখনো আইনে পরিণত করতে রাজি হচ্ছে না, বা সেটি কেন আইনে পরিণত করার জন্য সংসদে তোলা হচ্ছে না, এই নিয়ে আলাপ চলছিল জোরদার সংসদে। এবং সংসদে মানে এই ভাগাভাগির সংসদে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ ঘোরতর মানে আলাপ প্রতিবাদ গড়ে তুলেছিলেন যে এই যে তাদের সংবিধান সংস্কার পরিষদটা, সেটাই বা কেন গঠিত হলো না, তারা শপথ নিলেন না কেন বিএনপির সংসদ সদস্যরা, এবং কেন সেই পরিকল্পনা অনুযায়ী সংবিধান সংস্কারের পথে তারা যাচ্ছেন না, গণভোটকে কিভাবে তারা অগ্রাহ্য করছেন। অথচ তারেক রহমান নীরবে আসলে ভেবে রেখেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, একেবারে আইন করে নিষিদ্ধ করা, এই কাজটা পাকাপাকি করবার কোনো কৃতিত্ব তিনি অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকারকে দিতে চান না। কারো দাবি দেওয়ার মুখে করেছেন, এগুলোর কোনো পরিপ্রেক্ষিত তৈরি করতে চান না। তিনি তার উদ্যোগে সরাসরি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধে আইন পাশ করিয়ে নিতে চান সংখ্যাগরিষ্ঠতার জোরে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জোরে। এবং সে কারণে যখন ভাবা হচ্ছিল যে বিএনপি সরকার, তারেক রহমান সরকার সম্ভবত রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে আওয়ামী লীগের বিরুদ্ধে যে অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার, সেটা আর আইনে পরিণত করতে উদ্যোগ নেবে না। কারণ তারেক রহমান তো নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী, বিশ্বের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্টভাবে বলেছিলেন যে নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা তিনি যুক্তিসঙ্গত মনে করেন না, তিনি পছন্দ করেন না। কারণ একটা দলকে যদি এখন নিষিদ্ধ করা হয়, তাহলে কে বলতে পারে আগামীতে আমার দলটা, মানে তার দল বিএনপিকে কেউ নিষিদ্ধ করবে না। এমন যুক্তিসঙ্গত কথা যেই ব্যক্তি কিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলেছেন সাক্ষাৎকারে, সেই ব্যক্তির ওপর ভরসা করে এমনকি অনেক জায়গায়, মানে বাংলাদেশের অনেক আসনে আওয়ামী লীগের সেই 2024-এর 5ই আগস্ট থেকে মামলা হামলার জেরে পলাতক নেতাকর্মীরা বেরিয়ে এসে বিএনপির সংসদ সদস্য প্রার্থীদের মঞ্চে উঠে রীতিমতো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে আওয়ামী লীগের ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছিলেন যাতে তারা এই নির্বাচনে, যেহেতু আওয়ামী লীগ নাই, 12ই ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিকেই ভোট দেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির নেতাদের একটা বিরাট অংশ মূলত তাদের নির্বাচনী প্রচারণায় এটা বলে প্রচার করেছিলেন যে তারা সব এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মী যাদের বিরুদ্ধে কোনো সঠিক মামলা নাই, যারা সরাসরি কোনো অপরাধের সঙ্গে জড়িত না, যাদেরকে ভুয়া জুলাই হত্যা মামলায় জড়িয়ে ফেলা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা তুলে নেওয়ার ব্যবস্থা করবেন এবং শান্তিপূর্ণভাবে তারা যাতে আবার এলাকায় বাস করতে পারেন সে ব্যবস্থা করবে। এমনকি জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ প্রকাশ্যে কথা বলতে থাকেন যে বিএনপি আওয়ামী লীগের ভোটে এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া নিশ্চিত করছে। অথচ তারেক রহমানের পরিকল্পনা ছিল অন্য। তারেক রহমান দেশে ফিরেই 25শে ডিসেম্বর বলেছিলেন কিন্তু আই হ্যাভ আ প্ল্যান। কাজেই তার পরিকল্পনাটা ছিল যে তিনি আসবেন, এসে তিনি এই ধরনের কথাবার্তা বলবেন। যেমন নির্বাচনে জেতার পরেও তো তিনি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে শেখ হাসিনার পুত্রকন্যারাও নির্বাচনে বা রাজনীতিতে ফিরতে পারবেন কিনা সেটা জনগণ ঠিক করবে। তিনি মনে করেন জনগণ যাকেই চাইবে তারই রাজনীতি করার অধিকার আছে। কিন্তু তারেক রহমানের প্ল্যান ছিল, তার আই হ্যাভ আ প্ল্যানের অংশ ছিল যে তিনি যখন নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবেন, তারপর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জেরে একদিকে যেমন এই যে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির আবদার মতো তিনি জুলাই সনদ পাশ করবেন না, গণভোট অধ্যাদেশ পাশ করবেন না, গণভোটকে পাত্তা দিয়ে জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামের কথা মতো সংস্কার করবেন না, অন্যদিকে তিনি এমন সংস্কার সাধন করবেন সে যেসব অধ্যাদেশকে তিনি আইনে পরিণত করবেন তাতে শেষ পর্যন্ত জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টিরও আর মুখ থাকবে না যে তারা সংসদে বা সংসদের বাইরে আন্দোলন গড়ে তুলে বলবে যে কই আমাদের ইচ্ছা মতো সংস্কার তো হলো না। কারণ জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির আজকের রাজনৈতিক অবস্থানের, মানে 70টার বেশি আসন পেয়েছে জামায়াতের জোট, 11 দলীয় জোট, এই যে শক্তিশালী রাজনৈতিক অবস্থান, সেটা একমাত্র তৈরি করা গেছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে তাকে নির্বাচনের বাইরে রাখার মাধ্যমে। এখন তারেক রহমান যদি চিরস্থায়ীভাবে আইন করে সংসদে পাশ করিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পথ পরিষ্কার করে ফেলেন, তাহলে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির মতো দলগুলো রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে যেভাবে সুপ্রতিষ্ঠিত হবে, এই অবদান তো কিছুতেই জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির পক্ষে অস্বীকার করা সম্ভব হবে না। এবং সেই